জুলাই আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের প্রমাণ পেয়েছে তদন্ত দল। র্যাবের শীর্ষ কর্তাদের নির্দেশেই ছোড়া হয় গুলি, বলছে প্রসিকিউশন। এটা মাত্র আসছে, আসে ওর দিকে তাকায় হাসছে, হাসার সাথে গুলিটা আসে এদিকে লাগে। উপর থেকে গুলিটা আসলে যে কোন দূরত্বে অবগণিত হয় সেই দূরত্বকে আমরা মাথায় রেখে আমরা নিশ্চিত হতে পেরেছি। অভ্যুত্থানের যাত্রাবাড়িতে নিহতের বিষয়ে গণশুনানি। প্রাথমিকভাবে এই এলাকায় কমপক্ষে 85 জনকে হত্যার প্রমাণ মিলেছে, জানিয়েছেন চিফ প্রসিকিউটর। আপনাদের প্রত্যেকটি পরিবার যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, প্রত্যেক পরিবারের বিচার ইনশাআল্লাহ নিশ্চিত করা হবে। আবারও ঢাকার চারপাশে নৌপথ সচলের উদ্যোগ। নদীগুলোকে দূষণমুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর। 424টি জায়গায় এই সরাসরিভাবে ওয়েস্টেজ দিয়ে যাওয়া হচ্ছে নদীতে, সেইটা বন্ধ করা কিভাবে যায় সেটা নিয়ে আজকে আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। ড্রোন নির্মাণ প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন MIST এর শিক্ষার্থীদের অভিনন্দন। পুরনো পথে হাঁটলে বিএনপিকেও আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে মন্তব্য জামায়াতের আমিরের। দেশি বিদেশি ষড়যন্ত্রের ব্যাপারে সরকারকে সজাগ থাকার আহ্বান LDP সভাপতির। তীব্র গ্যাস সংকটে নাকাল নগরবাসী, জ্বলছে না রান্নার চুলা, ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন, শিল্প কারখানায় ব্যাহত উৎপাদন। 1 মাস ধরে পানি গ্যাস নাই, কারেন্টের চুলায় যে বাবুর একটু ঠেকা করি না পারতেছি, গ্যাসে চালাইতে না পারতেছি, তেলে চালাইতে না পারতেছি, নিজে চলতে পাম্পে দীর্ঘ সিরিয়াল দিয়ে থাকুন লাগতেছে। তাতে যদি লাইনের সমস্যা থাকে তাহলে লাইন ঠিক করুক। রিজার্ভ চুরির ঘটনায় শেষ পর্যায়ে সিআইডির তদন্ত। গাফিলতির পাশাপাশি মিলেছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের যোগসাজশের আলামত। রাজধানীর উত্তরখানে ডিএনসিসির পরিচ্ছন্নতা কর্মীদের উপর হামলার ঘটনায় গ্রেফতার 3। সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রশাসকের। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল। কর্মকর্তারা জানিয়েছেন, র্যাবের তৎকালীন শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতেই হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়। মানবতা বিরোধী এমন অপরাধের সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগী এবং মানবাধিকার কর্মীরা। সহকর্মী রিয়াজ রায়হান জানাচ্ছেন বিস্তারিত। 6 তলায় অনেকে এখানে ছিল, আবার অনেকে এদিকে ছিল। হাসার সাথে ধুম করে এই জায়গা লাগে এরকম। রেহানা সুলাইমান জানাচ্ছিলেন কিভাবে সেদিন গুলিবিদ্ধ হয়েছিল তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া সন্তান আইমান হোসেন। এটা মাত্র আসছে, আসে ওর দিকে তাকায় হাসছে, হাসার সাথে গুলিটা আসে এদিকে লাগে। আচ্ছা, তারপরে পড়ছিল তো ওই জায়গাটাতে? হ্যাঁ, ওই আমার ননদটা পড়ে গেছে, পিছনে পড়ছে, আর ছেলেটা পড়ে নাই। ছেলেটা গুলির সাথে ধুম করে যখন লাগে, ওর গুলিটা লাগে পিছন দিয়ে বের হয়, হওয়ার সাথে সাথে ও দৌড়ায় নামে যায়। আইমানের সঙ্গে সেদিন গুলিবিদ্ধ হয়েছিলেন তার ফুপু নাসিমা আক্তার, যিনি একদিন পরেই মারা যান। টানা চিকিৎসায় সন্তান আইমান এখন সুস্থ হলেও হেলিকপ্টারের আতঙ্ক তাড়া করে ফেরে তাকে, বলছেন মা রেহানা সুলাইমান। এই ছেলে যদি কখনো হয়, আমু হেলিকপ্টার উঠতেছে, ঢুকেন এরকম বলে। আবার কোথাও যদি ধুম করে আওয়াজ হয়, হে এরকম করে ভয়, মানে একটা আতঙ্ক একটা কাজ করে। 19 জুলাই 2024 ছাত্র জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ হচ্ছিল এখান থেকে 2 থেকে অন্তত 250 মিটার দূরের মিরপুর সড়কের সায়েন্স ল্যাব এলাকায়। এই ভবনটি 9 তলা এবং এখানে আইমান সহ তার ফুপু এবং অন্যান্যরা আন্দোলনকারীদের সঙ্গে সেই সংঘর্ষ দেখছিলেন। আইমানের যে গুলিবিদ্ধ হয়েছে, গুলিবিদ্ধের ধরন এবং সড়কের অবস্থান, এই ভবনের উচ্চতা, অর্থাৎ এই ভবনটি 9 তলা বিশিষ্ট এবং আশপাশের পরিবেশ সব মিলে এটি অন্তত স্পষ্ট হয় নিচ থেকে, অর্থাৎ সড়ক থেকে কোনো গুলি আইমানের শরীরে লাগার কথা নয়। তাহলে বোঝা যাচ্ছে এটি হয় আশপাশে কোনো ভবনের ছাদ থেকে, নতুবা উপর থেকে গুলিটি করা হয়েছিল।
2024-এর 18 জুলাই থেকে পরবর্তী সময়ে ছাত্র জনতার আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের বিবরণ তুলে ধরা হয় তদন্ত সংস্থার রিপোর্টে। মোট 9টি ধাপে করা তদন্তে উঠে আসে বেল 412 মডেলের হেলিকপ্টার ব্যবহার করে রাজধানীর অন্তত 10টি স্থানে গুলিবর্ষণ করে র্যাব। শনিরাখড়া, রায়েরবাগ, মোহাম্মদপুর, ধানমন্ডি, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব ও উত্তরায় এসব ঘটনা ঘটে বলে জানান কর্মকর্তারা। হেলিকপ্টারের জিও লোকেশন, অ্যাঙ্গুলার ভেলোসিটি সব কিছু মিলিয়ে যে একটা কৌণিক দূরত্বে উপর থেকে গুলিটা আসলে যে কৌণিক দূরত্বে অবগণিত হয় সেই দূরত্বকে আমরা মাথায় রেখে আমরা নিশ্চিত হতে পেরেছি। প্রযুক্তির সাহায্যে কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন গুলিবর্ষণকালে হেলিকপ্টারে ছিলেন র্যাবের তৎকালীন মহাপরিচালক হারুন রশিদ সহ কয়েকজন কর্মকর্তা। 4 দিনে অন্তত 3500 গোলাবারুদ বহন করে র্যাবের হেলিকপ্টার। এর মধ্যে ছিল এসএমজি, শটগান, গ্যাসগান ও সাউন্ড গ্রেনেড। তদন্তে তথ্য সহায়তা নিয়ে বিশেষ প্রসিকিউটর ও র্যাবের বর্তমান কর্মকর্তাদের বক্তব্যে দেখা যাচ্ছে ভিন্নতা। যে খাতাটা তারা সেটা আসলে পুড়ে গেছে বলে এরকম একটা বিষয় হয়েছে, কিন্তু পুড়ে যাওয়ার বিষয়ে আমরা কোনো জিডি কোনো দুর্ঘটনা পাইনি। আমরা আসলে অন্য কোনোভাবে তদন্তের খাতিরে আমরা প্রকাশ করছি না, অন্য একটি পদ্ধতিতে আমরা প্রায় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছি। সংখ্যাটা কি এবং যেটা আমরা আসলে মূল তদন্তে বা আমরা সাক্ষ্য দেওয়ার সময় বিজ্ঞ আদালতে প্রেরণ করব। যে কোনো সময় যে কোনো তথ্য আমাদের কাছে চেয়েছে, আমরা সবগুলো তথ্য আমাদের কাছে যাই কিছু অ্যাভেলেবল ছিল সবগুলোর তথ্যই আমরা দেওয়ার চেষ্টা করেছি। এই পর্যন্ত আমার জানা মতে কোনো পেন্ডিং ইস্যু বা পেন্ডিং কেস নেই। অন্তর্বর্তী সরকারের গুম কমিশনের সদস্য ছিলেন মানবাধিকার কর্মী নূর খান। জানান তিনি নিজেও এমন ঘটনার প্রত্যক্ষদর্শী। সমাজে স্থিতিশীলতার স্বার্থেই অপরাধীদের বিচার হওয়া জরুরি বলে মনে করেন তিনি। হঠাৎ করে হেলিকপ্টার আসলো এবং সেখান থেকে গুলিবর্ষণ হলো এবং মানুষ দৌড় ঝাঁপ শুরু করে দিল। আমি নিজেও তো দৌড় দিয়ে একটা আবডালে একটা বিল্ডিংয়ের নিচে আশ্রয় নিয়েছিলাম। বাংলাদেশে ওই নিয়ম কানুন নথিপত্রের ভিত্তিতে আসলে বাহিনীগুলি পরিচালিত হয়নি। সেটা তো আমরা তদন্ত করতে অনুসন্ধান কার্যক্রম করতে যেয়ে দেখেছি অনেক ক্ষেত্রেই অনেক দলিল দস্তাবেজ নষ্ট করা হয়েছে বা খুঁজে পাওয়া যায়। অনেকে পরিকল্পিতভাবে বিচার কাজ প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন বলেও জানান মানবাধিকার কর্মী নূর খান। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়িতে সংঘটিত গণহত্যার বিচার কাজ গুরুত্বের সঙ্গে এগিয়ে নিচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রাথমিক তালিকায় এই এলাকাতেই অন্তত 85 জনকে হত্যার তথ্য প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। দুপুরে রাজধানীর যাত্রাবাড়িতে নিহতদের পরিবার ও আহতদের নিয়ে আয়োজিত এক গণশুনানিতে এই তথ্য জানিয়েছেন তিনি। স্বজনহারাদের দাবি, দ্রুত বিচার নিশ্চিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে দোষীদের। গণশুনানিতে অংশ নেন জুলাইয়ের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। তারা তুলে ধরেন ঘটনার দিনগুলোর অভিজ্ঞতা, অভিযোগ এবং দীর্ঘদিনের না পাওয়া অধিকারের কথা। জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ি হত্যাকাণ্ডের মামলাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দ্রুততম সময়ের মধ্যে এই মামলার বিচার কাজ শেষ করা হবে বলেও জানিয়েছেন চিফ প্রসিকিউটর। ধন্যবাদ। আমি চিফ প্রসিকিউশনের পক্ষ থেকে আপনাদের কাছে আমি এই ওয়াদা করে যেতে চাই যে আপনাদের প্রত্যেকটি পরিবার যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, প্রত্যেক পরিবারের বিচার ইনশাল্লাহ নিশ্চিত করা হবে। আপনারা একটু দয়া করে আমাদেরকে এই তথ্য প্রমাণ দিয়ে, সাক্ষ্য দিয়ে আমাদের এই বিচার কাজটাকে, এই তদন্ত কাজটাকে আপনারা ত্বরান্বিত করুন। জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন ও সাম্যের বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। তিনি জানিয়েছেন জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়েই সেই লক্ষ্য পূরণ হবে। এদিকে সরকারদলীয় হুইপ আশরাফ উদ্দিন নিজাম বলেছেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী ক্ষমতাসীন দলের বিপক্ষে ভোট দেয়া যাবে না। এ নিয়ে বহু বিতর্ক থাকলেও এত বছরেও এর কোনো পরিবর্তন হয়নি। রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে ফোর্ড কনক্লেভ অন জুলাই রেভলিউশনের অনুষ্ঠানে মাহাদি আমিন বলেন, ক্ষমতার সঙ্গে সম্পর্ক নেই এমন সাধারণ মানুষই অধিকার আদায়ে জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন। তিনি বলেন, শহীদদের স্বপ্নের সাম্যের বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে এবং বাংলাদেশপন্থী রাজনীতির বিকাশ ঘটাতে হবে। এ সময় তিনি জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। একই অনুষ্ঠানে উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী বলেন, জুলাই আন্দোলনের চেতনাকে বিকৃত করার সুযোগ নেই। অন্যদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, মত প্রকাশের স্বাধীনতার কোনো নিষেধাজ্ঞা নেই, তবে যারা জুলাই অভ্যুত্থান নিয়ে কটাক্ষ করেছেন তাদের নতুন করে মূল্যায়নের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন।
যারা দিনের পর দিন এই লোকগুলোকে নিয়ে আসছে তারা আসলে স্বৈরাচারকেই মানে এখনো নীরবে সাপোর্ট করে যাচ্ছে। এদেরকে আসলে সত্যিকার অর্থে এদের বিষয়ে আমাদের নতুন করে ভাব। আমার কাজটা যতটুকু ছিল সেটা আমি বলি। আমার কাজ এবং আমার জন্য চ্যালেঞ্জ ছিল, কারণ আমরা জানতাম আমাদের সরকারের আয়ু, আমরা প্রত্যেকে হচ্ছে এইখানে মঞ্চে আমাদের থাকতে হতো না, থাকতে হতো আমাদের জেলখানায়। আমরা জেলখানায় আগেও ছিলাম। ঢাকার চারপাশের নদীগুলোর 424টি স্থানে আবর্জনা ফেলে সরকারের সেবা প্রতিষ্ঠানগুলো। এই কাজ বন্ধ করে নদীকে দূষণমুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কেননা ঢাকার চারপাশে 110 কিলোমিটার নৌপথে নৌ পরিবহন সচলের উদ্যোগ নিচ্ছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথ উন্নয়ন সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। রাজধানী ঢাকা, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালুয়ার, তুরাগ এই 4 নদী ঘিরে রেখেছে তিলোত্তমা এই নগরকে। ঢাকা চারপাশের এই নদীগুলোতে রয়েছে 110 কিলোমিটার বৃত্তাকার নৌপথ, কিন্তু দখল দূষণে সেই পথে এখন অচল অবস্থা। রাজধানী ঢাকার যানজট কমাতে আর বৃত্তাকার এই নৌপথের পরিবেশ সুরক্ষা ও পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে উদ্যোগী হচ্ছে সরকার। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ নিয়ে অনুষ্ঠিত হয় সমন্বিত বৈঠক। আলোচনা হয় বৃত্তাকার নৌপথ সচলের বিষয়ে। নৌ পরিবহন মন্ত্রী জানান, ঢাকার চারপাশে এই বৃত্তাকার নৌপথে ওয়াটার বাস সহ নৌ পরিবহন নিশ্চিতে নদীকে দূষণমুক্ত করার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। তো সেই দূষণের জায়গা চিহ্নিত করতে গিয়ে দেখা গিয়েছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 21টি জায়গায় সরাসরি ওয়েস্টেজ দিয়ে দেওয়া হচ্ছে নদীতে। উত্তর সিটি কর্পোরেশনের এরকম 16টি জায়গা আছে। ঢাকা ওয়াসার 66টি জায়গা আছে। আবার মিল কারখানা যেগুলি আছে সেখানে 150টা জায়গা আছে। সব মিলে 424টি জায়গায় এই সরাসরিভাবে ওয়েস্টেজ দিয়ে দেওয়া হচ্ছে নদীতে। সেইটা বন্ধ করা কিভাবে যায় সেটা নিয়ে আজকে আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রী জানান, আওয়ামী লীগ শাসনামলের গেল 10 বছরে বৃত্তাকার এই নৌপথ ঘিরে 57 কোটি টাকা ক্ষতি হয়েছে সরকারের। সেসব পর্যালোচনা করে নৌপথকে লাভজনক করার পরিকল্পনা করছে সরকার। একটা দুটো ব্রিজ আছে যার ফলে চক্রাকারে চলতে পারবে না, যেমন ধরেন টঙ্গী যেটা রেল ব্রিজ, সেই রেল ব্রিজের এখানে গিয়ে চেঞ্জ হবে। আপনি ব্রিজের এ পাশ থেকে ঘুরে আসলো, ওই পাশে এসে যদি কেউ থামে সেটা ক্রস করে পুনরায় বাসে উঠবে। ওইটুকু জায়গায় এই কনসিডারেশনে কোনো বিকল্প নেই। ঢাকা সিটির 2 প্রশাসক জানান, নদীতে আবর্জনা যেন ফেলা না হয় সেজন্য পার বাধা সহ বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে। কারমাঙ্গি চর তো এটা পুরা চর, এটা মানে ইসের মধ্য দিয়েই এই আবর্জনা দিয়েই আজকের এই সৃষ্টি হয়েছে। তাই কাজে সেটাকে পারগুলো বেঁধে কিভাবে আবর্জনা যাতে নদীতে না ফেলে সেটার জন্য আমরা জনগণকে উৎসাহিত করব। ঢাকা শহরে যেভাবে সড়কে পরিবহনগুলো চলছে, জনগণের দৈনন্দিন জীবন আরও সহজ করার জন্য নৌপথকে একইভাবে উনি ব্যবহার করার জন্য উনি ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন। রোববারে বৈঠকে দেয়া প্রধানমন্ত্রীর নির্দেশনার অগ্রগতি নিয়ে 2-3 মাস পর আবারও অনুষ্ঠিত হবে সমন্বিত বৈঠক। সেই বৈঠকে ঢাকার চারপাশের এই বৃত্তাকার নৌপথ ঘিরে বেসরকারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করার সম্ভাবনা রয়েছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক আন্ডার ওয়াটার রোবোটিক ড্রোন নির্মাণ প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া MISTর শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিজয়ী দলের সদস্যরা তার সাথে সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী তাদের উদ্ভাবিত আন্ডার ওয়াটার রোবটের নকশা, প্রযুক্তিগত সক্ষমতা ও ব্যবহারিক দিক সম্পর্কে জানতে চান। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত আন্ডার ওয়াটার রোবটটি প্রধানমন্ত্রীর সামনে প্রদর্শন করেন। প্রধানমন্ত্রী বলেন, তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ। গবেষণা, প্রযুক্তি উন্নয়ন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে। পাশাপাশি সেমিকন্ডাক্টর, ফার্মাসিউটিক্যালস সহ নতুন রপ্তানি খাত গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। এ সময় MIST এর কমান্ড্যান্ট সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ও বিজয়ী দলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দুবাইয়ের সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন, এমনটা শোনার পর সার্টিফাইড কপি সংগ্রহের চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
পাশাপাশি জামিন বাতিলের চেষ্টার জন্য নিয়োগকৃত ল ফার্মকে নির্দেশনাও দেওয়া হয়েছে। এদিকে বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার জন্য কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের গুম, খুন, মানবতাবিরোধী অপরাধসহ দুদকের বেশ কয়েকটি মামলা রয়েছে। এর মধ্যে খবর আসে দুবাই পুলিশ তাকে আটক করেছে। সেখানে বিচারিক কার্যক্রম চলছিল। পাশাপাশি তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার উদ্যোগও নেওয়া হবে বলে জানিয়েছিলেন সরকারের কয়েকজন মন্ত্রী। কিন্তু রোববার খবর আসে দুবাইয়ে জামিন পেয়েছেন বেনজির। রাজশাহীতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কাছে বিষয়টি নিয়ে জানতে চান সাংবাদিকরা। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন। আদেশের সার্টিফাইড কপি সংগ্রহের চেষ্টা চলছে। আমরা ল ফার্ম নিয়োগ করেছি, কয়েকদিন আগে ল ফার্ম নিয়োগ করেছি। এই বিষয়টা শুধুমাত্র তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যেন বেইল ক্যান্সেলেশনের জন্য সে পার্সু করবে। তারা আইনানুগভাবে গিয়েছে। আমরা ল ফার্ম নিয়োগ করেছি, আমাদের চেষ্টা আমরা করছি। আমরা আশা করছি এগুলো আমরা বেইল ক্যান্সেল করতে পারবো এবং দ্রুত সময় তাকে ফেরত নিতে পারবো। এদিকে বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা জানান, বেনজির আহমেদকে ফিরিয়ে আনতে আলোচনা চলছে। ফিরিয়ে আনার ব্যাপারে তো আমরা প্রক্রিয়া ইনিশিয়েট করতেছি। হোম মিনিস্ট্রি হ্যাজ ইনিশিয়েটেড নেসেসারি প্রসেসেস, তো আলাপ আলোচনা চলছে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। ক্ষমতায় থাকতে হলে সরকারকে সমালোচনা সহ্য করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সেই সাথে বিগত সরকারের সাথে যুক্ত থাকা অপরাধীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত সহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা। লেবার পার্টির এক আলোচনা সভায় বর্তমান সরকারের কার্যক্রম, স্থানীয় পর্যায়ে চাঁদাবাজি এবং বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্তেরও সমালোচনা করেন তারা। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ সময় রাষ্ট্র পরিচালনায় সরকারের সমালোচনা করেন বিরোধী দলের নেতারা। যুদ্ধ করব, দুইটা হয়, জেলে যাব বা কবরে যাব, কিন্তু কারোর সাথে নেগোশিয়েটও হবে না। সরকারকে স্থানীয় ও বিদেশি ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান এলডিপি সভাপতি কর্নেল অলি আহমেদ। কিছু মোসাদের এজেন্ট, কিছু রয়ের এজেন্ট এখন বিরোধী দলীয় নেতাদের সম্বন্ধে বক্তব্য রাখছে। আমি তারেক রহমান সাহেবকে অনুরোধ করব, দেরিতে হলো আপনার আশেপাশে যারা আছে তাদেরকে চিহ্নিত করেন। দূরের কোনো লোকের থেকে কোনো বিপদ হয় না, কাছের লোকের থেকে বিপদ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামাতে আমির বলেন, সরকারে যারা দায়িত্বে আছেন তাদের সমালোচনা চলবেই। গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে নিজেদের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন বিরোধী দলীয় নেতা। যারা দায়িত্বে আছেন তাদের সমালোচনা চলবেই। দায়িত্বে যদি থাকতে চান, সমালোচনা সহ্য করার গুণও আপনাদের থাকতে হবে। যদি সমালোচনা সহ্য না করে তুষামতকারীকে আপনারা যদি প্রমোট করলেন, লালন করেন, মনে রাখবেন সেই তুষামতকারীরাই আপনাদেরকে বঙ্গোপসাগরে ডুবাইয়া ছাড়বে। পুরনো পথে হাঁটলে বিএনপিকেও আওয়ামী লীগের মতো পরিণতি ভোগ করতে হবে বলে মন্তব্য করেন তিনি। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। ৭২-এর সংবিধান দেশকে বিভাজিত করে রেখেছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে চট্টগ্রামে পাহাড়ে জুলাই সমমর্যাদা, সহাবস্থান ও সম্প্রীতি শীর্ষক আলোচনা সভায় তিনি একথা জানিয়েছেন। নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশ প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গত ৫০ বছরে দেশের রাজনৈতিক দলগুলো জনগণকে ঐক্যবদ্ধ রাখতে ব্যর্থ হয়েছে। বিএনপিও বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখতে পারেনি বলে দাবি করেছেন তিনি। পাহাড়ের মানুষের অধিকার ও বৈষম্যের প্রসঙ্গ তুলে ধরে এনসিপির আহ্বায়ক বলেন, পাহাড়ের মানুষের সুযোগ সুবিধা নিশ্চিত হচ্ছে না। পাহাড়ে সরকারি বরাদ্দ থাকলেও বিভিন্ন জায়গায় তা লুটপাট হয় বলেও অভিযোগ করেছেন তিনি। সব ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নের উপর গুরুত্ব দেন নাহিদ ইসলাম। বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বললো, এই দায়িত্বটা বিএনপি থাকলো। গত ৫০ বছরে বিএনপি এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। বিএনপি বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করতে পারে নাই। যেটা তার প্রতিশ্রুতি ছিল, তার দর্শনের প্রতিশ্রুতি ছিল, জিয়াউর রহমানের প্রতিশ্রুতি ছিল, বিএনপির পরবর্তী নেতৃবৃন্দ সেটাকে অনুসরণ করে নাই বা সেটাকে বাস্তবায়ন করতে পারে নাই।
বিরোধিতা ও বিরোধী দল থাকবে, আন্দোলনও হবে, কিন্তু এর মধ্য দিয়েই দেশের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারলে গণতন্ত্র টিকে থাকবে। এ মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁয়ে জেলা আইনজীবী সমিতির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, যোগ্য বিচার বিভাগ ও প্রশাসন গড়ে তুলতে পারলে উপকৃত হবে রাষ্ট্র, সেই সাথে কার্যকর সংসদ ও সংসদীয় কমিটিগুলোকে সক্রিয় করতে পারলে গণতন্ত্র অনেক দূরে এগিয়ে যাবে। এর আগে মন্ত্রী ঠাকুরগাঁয়ে ডায়াবেটিক সমিতি আয়োজিত এবং নেপালের সহায়তায় আই ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। এ সময় মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ ও নেপালের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে জনগণের কল্যাণ এবং উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। সমস্যা আছে অনেক, এই সমস্যার মধ্যে থাকবে, বিরোধিতা থাকবে, আবার বিরোধী দল থাকবে, আন্দোলন হবে, তার মধ্য দিয়েও প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা শক্তিশালী করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের গণতন্ত্রকে টিকিয়ে রাখতে পারবো। পাশের দেশ ভারতের দিকে তাকিয়ে দেখুন, অনেক প্রবলেম, সেই সমস্যার শেষ নেই, তারপর দেখবেন ফাইনালি তাদের গণতন্ত্র টিকে যায় কি জন্যে? যে তাদের প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে গেছে। আগস্ট মাসে আবারও নিজেদের অবস্থান জানান দিতে পারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশে যানবাহনের সম্ভাব্য হামলার আশঙ্কা রয়েছে, তাই মাঠ পর্যায়ের ইউনিটগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তবে পুলিশ সদর দপ্তর বলছে এটি বিশেষ কোনো সতর্কতা নয়, নিয়মিত নিরাপত্তা বার্তারই অংশ। দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কা করছে পুলিশ সদর দপ্তর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বলা হয়েছে, উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুষ্কৃতিকারীরা পুলিশের জিপ, পিকআপ, বাসসহ বিভিন্ন যানবাহনের উপর হামলা চালাতে পারে। এমন তথ্যের প্রেক্ষিতে মাঠ পর্যায়ের সব ইউনিটকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, আগস্ট মাসে আবারও নিজেদের অবস্থান জানান দেওয়ার চেষ্টা করতে পারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এ কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা এই যে আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী, যেটা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী, তাদের বিভিন্ন কার্যক্রম আগস্ট মাসে পরিলক্ষিত হচ্ছে, তো সেই জন্য আমরা সবাইকে সতর্ক থাকতে বলেছি। পুলিশ সদর দপ্তর বলছে, এটি কোনো বিশেষ সতর্কতা নয়, নিয়মিত ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে পুলিশ সদস্যদের যেসব নিরাপত্তা নির্দেশনা দেওয়া হয় এটিও তার অংশ। এই নির্দেশনা সেরকমই। এই নির্দেশনা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে তার কাজটাকে স্মরণ করিয়ে দেওয়া এবং সতর্ক থাকা। ওই উদ্দেশ্যেই আপনার এই নির্দেশনা দেওয়া হয়েছে। এতে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই, এটা নিয়মিত একটা নির্দেশনা। এছাড়া যে কোনো ধরনের নাশকতা বা উগ্রবাদী কর্মকাণ্ড মোকাবেলায় পুলিশ সবসময় প্রস্তুত ও সতর্ক রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। উগ্রবাদী হোক কিংবা যে কোনো ধরনের সন্ত্রাসী গোষ্ঠী হোক, আমরা সবসময় বিষয়গুলো নজরদারির মধ্যে রাখি। এবং রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। সরবরাহ কম, তাই দিন দিন ঘনীভূত হচ্ছে রাজধানীর গ্যাস সংকট। বাসা বাড়িতে চুলা না জ্বালায় অনেকের বিকল্প এখন মাটির চুলা। যানবাহনে সিএনজি পেতে ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, তবুও মিলছে না পর্যাপ্ত জ্বালানি। প্রভাব পড়ছে চালকদের আয় রোজগারেও। গ্যাস সংকটে শিল্প কলকারখানায়ও ব্যাহত হচ্ছে উৎপাদন। সংকট কবে দূর হবে? সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা চান ভুক্তভোগীরা। গ্যাস নিতে রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। মধ্যরাত থেকে তাদের এই অপেক্ষা যেন অন্তহীন। সারাদিন গাড়ি চালিয়ে রাতে গ্যাস নেওয়ার জন্য ঘুমাতেও পারেন না অনেকে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। কালকে সিলেট থেকে আসছি ঢাকা, আজকে এই সকালবেলা নামা দিয়ে যে সিরিয়াল লাগলাম, এখন এই সিরিয়ালটা বিকাল 4টা বাজে, আমি কখন ঘুমাবো? আবার কালকে আবার ডিউটি আছে। আমরা দেখা গেছে যে সারা রাত বসে পাম্পে বসে থাকি সিরিয়ালে, সকালবেলা আর গাড়ি চালাতে পারি না। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত গ্যাস। নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, কমেছে আয় রোজগার। চালকদের প্রশ্ন, কবে যাবে তাদের এই দুর্ভোগ? গাড়ি চালায় যে পরিশ্রম হচ্ছে তার চেয়ে বড় সিরিয়াল দিয়া অপেক্ষা করতে করতে আস্তে আস্তে গাড়ি আগাইতে আগাইতে সিরিয়াল দিয়ে আরো ক্লান্ত হচ্ছি। এক সপ্তাহে 2-2.5 হাজার টাকার গ্যাস দিয়ে আমার চলে। আমার এখন তেল লাগতেছে প্রায় 7-8 হাজার টাকার। অন গ্যাস পেলাম 130 টাকার,
এই 130 টাকা শেষ হইলে এই দুপুরের পরে আবার সিরিয়াল খাইটা নেমে হলে 2.5-3 ঘন্টা থাকুন লাগবো। সিএনজি পাম্প কর্তৃপক্ষ অসহায়, গ্যাসের চাপ কম থাকায় গ্রাহক চাহিদা মেটাতে পারছেন না তারা। 3 দুগুণে 6টা নজেল, আমি সেখানে 2টা নজেল চালাইতে পারতেছি। আমি যে পরিমাণ গ্রাহককে দিতে পারবো তার চেয়েও কম গ্রাহককে আমি সেবা দিতে পারতেছি। গ্যাস সংকটে চোলা জ্বলছে না নগরবাসীর, এক বেলা রান্না করতেও হিমশিম খেতে হচ্ছে। বিকল্প হিসেবে ইন্ডাকশন, এমনকি মাটির চুলা ব্যবহারেও বাধ্য হচ্ছেন অনেকে। 20 দিন হয়ে গেছে, একেবারে গ্যাস নাই। আগে তারপরেও মনে করেন একটু মোমবাতির মতন জ্বলতো। মাটির চুলা অনেক কষ্ট হয় রাঁধতে, ঘর বাড়ি নোংরা হয়ে যায়। আমার মায়ের বাসা আছে ওই যে সামনে, ওইখান থেকে রাঁধতে নিয়ে এই হিটারে। এদিকে শিল্পে গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে উৎপাদন, সময় মতো রপ্তানি আদেশ পূরণ নিয়ে দুশ্চিন্তায় মালিক পক্ষ। সাইজিং বন্ধ থাকার কারণে কোনো পার্টির সেট দিতে পারতেছি না, কোনো পার্টির সাথে লিয়াজও ভালো রাখতে পারতেছি না। আমরা দিনমজুর মানুষ, আমরা যদি এখন এই পরিস্থিতিতে যাই তাহলে হয়তো সামনে এই সপ্তাহের ভিতর আমাদের বন্ধ হয়ে যেতে পারে ফ্যাক্টরি। পার্টির কাছ থেকে টেকা নিয়ে আসবেন, তারপরে না আমার স্যালারি দিব। আমরা একটা সমস্যার মধ্যে পড়ে আছি। গ্যাস সংকটে থমকে দাঁড়িয়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। আশ্বাস নয় কবে দূর হবে এই সংকট, পরিষ্কার তথ্য চান ভুক্তভোগীরা। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি তদন্তের শেষ পর্যায়ে সিআইডি। তারপরও সহসা তদন্ত রিপোর্ট জমা হবে না, কারণ অভিযুক্ত বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিচারের আওতায় আনা নিয়ে আলোচনা শেষ হয়নি। সিআইডি বলছে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের গাফিলতি ও যোগসাজশ দুটি নজিরই মিলেছে। একই সাথে দেশে তদন্ত রিপোর্ট জমা হলে নিউ ইয়র্কে করা মামলা প্রভাবিত হবে কিনা তাও খতিয়ে দেখা দরকার। যদিও সিনিয়র আইনজীবী বলছেন প্রভাবিত হবার সুযোগ নেই। আরও জানাচ্ছেন তৌহিদ হোসেন। 2016 সালের 4 ফেব্রুয়ারি বাংলাদেশে বৃহস্পতিবার রাত সাপ্তাহিক ছুটির আমেজ। 8:55 থেকে 10:30 মাঝে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভে রাখা বাংলাদেশ ব্যাংকের $1 বিলিয়ন হাতিয়ে নিতে 35টি ভুয়া নির্দেশ পাঠায় উত্তর কোরিয়ার হ্যাকাররা। কয়েক দফা চেষ্টার পর $8.10 কোটি চলে যায় ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের 5টি অ্যাকাউন্টে। বানান ভুলের কারণে আটকে যায় শ্রীলঙ্কায় $2 কোটি পাঠানোর অনুরোধ। পরের দিন ফিলরেম নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে সেই টাকা মিশে যায় ফিলিপাইনের 2টি ক্যাসিনোতে। বাংলাদেশ ব্যাংক এই ঘটনা টের পায় পরের সপ্তাহে। এরপর কেটে গেছে 10 বছর, তদন্ত আজও শেষ হয়নি। 96 বার পিছিয়েছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমার তারিখ। যদিও এর মাঝে 64 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অভিযুক্ত করার খবর মিলেছে। তালিকায় আছেন সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান সহ বাংলাদেশ ব্যাংকের 9 কর্মকর্তা। তদন্ত সংস্থা সিআইডি বলছে দায়িত্বে অবহেলার প্রমাণ মিলেছে, কেননা ঘটনার দিন বাংলাদেশ ব্যাংকে সুইফট সিস্টেমের নিরাপত্তা যথাযথভাবে নিশ্চিত করা হয়নি। সন্দেহ বাড়িয়েছে হ্যাকারদের পাঠানো ফিশিং লিঙ্কে ক্লিক করার ঘটনাও। দেশের ভিতরে তো অবশ্যই সহযোগিতা ছিল, বাট এটা ষড়যন্ত্র হিসাবে আমরা ওইভাবে আনবো না, কারণ ষড়যন্ত্রের বিষয়টা আর্থিক অপরাধের ক্ষেত্রে ওইভাবে বলা যায় না। ফিলিপিনে আমাদের $81 মিলিয়ন কনফিসকেট করা, এই কোর্ট অর্ডারটা পাঠানোর পরে তাদের কিছু অবজারভেশন দিয়েছে, সে অবজারভেশনের ভিত্তিতে আমরা আবার উত্তর দিব। একটা উদাহরণ দিলাম, এরকম বেশ কিছু আন্তর্জাতিক মণ্ডলে আমাদের কিছু কোয়ারি আমাদের দিক থেকে আছে, ওদের দিক থেকে আছে, এগুলো এখনও মিট আপ করা হয়নি। তো আমাদের পারফেক্ট করতে গেলে এগুলো কমপ্লিট করতে হবে। গেল জুনে রিজার্ভ চুরির তদন্তের 10,000 পৃষ্ঠার খসড়া অভিযোগপত্র আইনি পরামর্শের জন্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠায় সিআইডি। বিবেচনা করা হচ্ছে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ও দণ্ডবিধি 1860-এর 379 ধারা। খসড়া চার্জশিট নিয়ে এরই মধ্যে অ্যাটর্নি জেনারেলের অফিসে যোগাযোগ করেছে তদন্তকারী সংস্থা। কিন্তু প্রশ্ন উঠছে, যদি প্রচলিত আইনে এটিকে বিচারের আওতায় আনা হয় তাহলে এটি কবে সমাধান হবে? দ্বিতীয়ত, যেহেতু বিদেশি নাগরিক এবং প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা রয়েছে, তাদেরকে কিভাবে বাংলাদেশের বিচারের আওতায় আনা যাবে সেটি নিয়েও আলোচনা রয়েছে নানা মহলে। প্রায় 5 দশক ধরে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভে ডলার রাখে বাংলাদেশ ব্যাংক। বিদেশি লেনদেনের 85% এই অ্যাকাউন্টের মাধ্যমে সম্পন্ন হয়। চুরিতে যুক্তরাষ্ট্রের ব্যাংকিং সিস্টেম ব্যবহার হয় 2019 সালে সিভিল রিকো আইনের আওতায় নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতে ক্ষতিপূরণ মামলা দায়ের করে বাংলাদেশ ব্যাংক। সেই নথিতে দেখা যায় ফেডারেল রিজার্ভ থেকে টাকা সরানোর জন্য ফেডওয়্যার পেমেন্ট সিস্টেম ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে। চুরির অর্থ ফিলিপাইনে নেয়ার জন্য করেসপন্ডেন্ট অ্যাকাউন্ট হিসেবে নিউ ইয়র্কের 3 বাণিজ্যিক ব্যাংক অর্থাৎ ওয়েলস ফার্গো, ব্যাংক অফ নিউ ইয়র্ক মেলন ও সিটি ব্যাংককে ব্যবহারের প্রসঙ্গ এনেছে বাংলাদেশ ব্যাংক। আরও বলা হয়েছে উত্তর কোরিয়ার এই হ্যাকার গ্রুপ কাছাকাছি সময়ে সোনি পিকচার্স এন্টারটেইনমেন্টেও হামলা চালিয়েছিল।
দায়িত্ব ছাড়ার পরও যুক্তরাষ্ট্রের আদালতে এই মামলার সাক্ষ্য দিয়েছেন সাবেক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। জানালেন, রিজার্ভ চুরি ইস্যুতে দেশীয় ও আন্তর্জাতিক আইনের নানা দিক মাথায় রাখতে হচ্ছে। আওয়ামী সরকারের হয়তো এখানে সদিচ্ছার অভাব ছিল, তারা হয়তো এটাকে কোনোভাবে করে ফেলতে পারত, কিন্তু আমরা কিন্তু খুব শক্তভাবে এটাকে করার চেষ্টা করার জন্য ল ফার্ম চেঞ্জ করে নতুন ভাবেই এটাকে ইভ্যালুয়েট করেছি যে এখানে আমাদের জেতার সম্ভাবনাটা ভালো। বাংলাদেশে যদি কোনো মামলা হয়, সেই মামলা বিদেশি প্রসিডিংকে প্রভাবিত করবে, বিষয়টা এরকম নয়। সাধারণ আইনের পার্সপেক্টিভে এই কথাই বলা চলে। তবে নিউ ইয়র্কে বা বাংলাদেশের বাইরে যে কোর্টেই মামলা, ফেডারেল কোর্টে যেখানেই মামলা হোক না কেন, সেই মামলা কিন্তু যথেষ্ট সময় পার হয়ে গেছে। সেই মামলার অগ্রগতি আমরা খুব একটা বেশি জানি না। রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের পরের সময় আগামী 9 আগস্ট ধার্য করেছেন আদালত। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আইওএমের নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন বিষয়ক বৈশ্বিক চুক্তি বাস্তবায়নে জাতীয় কর্মপরিকল্পনার উদ্বোধনে এমনটাই জানিয়েছেন তিনি। এ সময় প্রবাসী কল্যাণমন্ত্রী জানিয়েছেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত ও প্রবাসীদের জন্য সুযোগ বৃদ্ধিতে কাজ করছে সরকার। 4 দিনের বাংলাদেশ সফরে আছেন আইওএমের উপমহাপরিচালক উগোচি ড্যানিয়েলস। সফরের দ্বিতীয় দিনে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে বৈঠক করেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে। এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী নুরুল হক নূর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন ও বাংলাদেশে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধিও। বৈঠক শেষে মাহদি আমিন জানান, বাংলাদেশিদের জন্য নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিতে কাজ করছে সরকার। প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টি, তাদের সুরক্ষা নিশ্চিত করা এবং কল্যাণ যেন আরও আমরা বৃদ্ধি করতে পারি, সেটি নিয়ে সরকারের চলমান যে কর্মযজ্ঞ রয়েছে তার অংশ হিসেবে আমরা সামনের দিনগুলোতে ইনশাল্লাহ যেগুলো বিদ্যমান শ্রম বাজার রয়েছে সেখানে আরও বেশি সংখ্যক শ্রমিককে কীভাবে পাঠাতে পারি, যেসব দেশে প্রয়োজন সেখানে লিঙ্গুইস্টিক ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারি, যেমন তারা থার্ড একটা ল্যাঙ্গুয়েজের ট্রেনিং পান। এই জন্য আমাদের যেসব টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলো রয়েছে মন্ত্রণালয়ের অধীনে প্রত্যেকটাকে নতুনভাবে সাজানো হচ্ছে। পরে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন বিষয়ক বৈশ্বিক চুক্তির লক্ষ্য বাস্তবায়নে জাতীয় কর্মপরিকল্পনা 2026 থেকে 30-এর উদ্বোধন করা হয়। এ সময় বক্তারা নিরাপদ অভিবাসন নিশ্চিতে বাংলাদেশের বেশ কিছু অগ্রগতির কথা তুলে ধরেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো এই কর্মপরিকল্পনার কার্যকর বাস্তবায়ন। বাংলাদেশ ইতিমধ্যে প্রবাসী কল্যাণ, রেমিটেন্সের সর্বোত্তম ব্যবহার, প্রত্যাবর্তন ব্যবস্থাপনা, দক্ষতা উন্নয়ন এবং পুনর্বাসনের মতো ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তবে এখনও বিভিন্ন ক্ষেত্রে চ্যালেঞ্জ আছে। বিশেষ করে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার, তথ্য আদান প্রদান বৃদ্ধি, নৈতিক নিয়োগ ব্যবস্থা নিশ্চিত এবং অভিযোগের কার্যকর প্রতিকার ব্যবস্থায় গুরুত্ব দিতে হবে। জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়নের পুরো প্রক্রিয়ায় বাংলাদেশ সরকারকে সহযোগিতা করতে পেরে আমরা গর্বিত। ভবিষ্যতেও জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং উন্নয়ন অংশীদারদের সঙ্গে একযোগে আমরা বাংলাদেশ সরকারের পাশে থাকব, যাতে দেশের উচ্চাভিলাষী জাতীয় অগ্রাধিকার ও আন্তর্জাতিক প্রতিশ্রুতিগুলো সফলভাবে বাস্তবায়িত হয়। জাতীয় উন্নয়নে অভিবাসনের ইতিবাচক অবদান সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে এবং বাংলাদেশি অভিবাসীদের অধিকার ও মর্যাদা সুরক্ষায়ও জোর দেন বক্তারা। পররাষ্ট্রমন্ত্রী জানান, চলতি মাসের শেষ সপ্তাহেই শুরু হচ্ছে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ কার্যক্রম। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, সরকারের নবায়িত উদ্যোগ এবং মালয়েশিয়া সরকারের সঙ্গে সফল আলোচনার ফলে দীর্ঘ বিরতির পর চলতি মাসের শেষ সপ্তাহ থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ পুনরায় শুরু হওয়ার প্রত্যাশা রয়েছে। পাসপোর্ট রিনিউয়াল কিংবা দূতাবাসে কাঙ্ক্ষিত সেবার একটু প্রত্যাশা অনুযায়ী না পাওয়া, আমাদের এখানে আসার সময় এয়ারপোর্টে একটু ভোগান্তি, আশা করি প্রবাসী কার্ড চালুর মধ্যে দিয়ে এক্ষেত্রে আমরা একটা অগ্রগতি সাধন করতে পারবো। বাংলাদেশ নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসনের প্রতি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আমাদের অভিবাসন ব্যবস্থাকে আরও উন্নত করতে কাজ করছি। আন্তর্জাতিক অভিবাসন পর্যালোচনা ফোরামে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ সেই প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ। আগামী দিনে আমরা দক্ষ জনশক্তি, নিয়মিত অভিবাসনের আরও সুযোগ সৃষ্টি, কর্মীদের সুরক্ষা নিশ্চিতে গুরুত্ব দেব।
আন্তর্জাতিক সংস্থাগুলো রোহিঙ্গা প্রত্যাবাসন ও নিরাপদ অভিবাসন নিশ্চিতে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা দিয়ে যাওয়ার আশ্বাস দেয়। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষ মামলা পরিচালনার জন্য 266 জন আইন কর্মকর্তা নিয়োগ অনিয়ম হয়েছে দাবি করে বিক্ষোভ করেছেন বিএনপিপন্থী আইনজীবীদের একাংশ। তাদের দাবি, অর্থের বিনিময়ে নিয়োগ দেওয়া হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেছেন, নিয়োগের এখতিয়ার রাষ্ট্রপতির। নিয়োগপ্রাপ্তরা স্বচ্ছ ও নিরপেক্ষভাবে রাষ্ট্রের পক্ষে কাজ করবেন। গত 30 জুলাই সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনার জন্য 266 জন আইন কর্মকর্তাকে নতুন করে নিয়োগ দেয় সরকার। তাদের মধ্যে 86 জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং 180 জন সহকারী অ্যাটর্নি জেনারেল। নিয়োগের পর রোববার নতুন আইন কর্মকর্তারা অ্যাটর্নি কার্যালয়ে অফিস শুরু করেন। নিয়োগ প্রাপ্তদের নিয়ে আপিল বিভাগে যান অ্যাটর্নি জেনারেল। পরে অ্যাটর্নি জেনারেল আশা করেন রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তারা স্বচ্ছ ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবেন। ভিন্ন ভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, সবার হয়তো একই রকম এক্সপার্টিস নাও থাকতে পারে। যার যে ক্ষেত্রে বিশেষজ্ঞতা আছে তিনি সেক্ষেত্রে কাজ করবেন। আমরা সবাইকে একটা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এই অ্যাটর্নি জেনারেলের সততার ভিত্তিতে, পেশাদারিত্বের ভিত্তিতে রাষ্ট্রের পক্ষে রাষ্ট্রের স্বার্থ রক্ষা করার জন্য আমাদেরকে যে নিযুক্ত করা হয়েছে আমরা সেটাই করে যাব। তবে এই নিয়োগ ঘিরে দুর্নীতির অভিযোগ এনে দুপুরে অ্যাটর্নি কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন নিয়োগবঞ্চিত বিএনপিপন্থী আইনজীবীদের একাংশ। তাদের দাবি, অর্থের বিনিময়ে আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। যখন বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে নেতাকর্মীরা, যখন জিয়াউর রহমানের আদর্শ নেতাকর্মীরা বঞ্চিত হয়, তাদেরকে নির্যাতন করা হয়, মামলা কাজ, তাদেরকে বাদ দিয়ে 4 কোটি টাকা লেনদেনের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি অ্যাটর্নি জেনারেল অফিসে 80% মতো ফ্যাসিস্ট, সুবিধাবাদী এবং সকল সুপ্তগুপ্ত এরা দুর্নীতিবাজও আছে। তবে নিয়োগ প্রক্রিয়ার বিষয়েও কথা বলেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। বলেন, আইন কর্মকর্তা নিয়োগ দেওয়ার এখতিয়ার রাষ্ট্রপতির। বাংলাদেশের মানুষ দেখতে চায় যে কোনো প্রতিষ্ঠানে যখন কোনো নিয়োগ হোক না কেন, সেই নিয়োগের ভিত্তিটা হচ্ছে সততা, তার কর্মদক্ষতা এবং তার একটা ন্যাশনালিস্টিক স্পিরিট এবং দেশপ্রেম। আমার মনে হয় এই নিয়োগের মাধ্যমে সরকার এবং রাষ্ট্রপতি সরকার নিয়োগ যে দিয়েছেন, নিশ্চয়ই সরকার এগুলো বিষয় বিবেচনা করেছেন। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থাকতে আইন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। নতুন গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। গণমাধ্যম সংস্কার কাজে যেসব প্রতিবেদন ও সুপারিশ রয়েছে সরকার তা বিবেচনা করছে বলেও জানিয়েছেন তিনি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা জানিয়েছেন। মালিকপক্ষ ও সাংবাদিকদের সাথে আলোচনার মাধ্যমে একটি বেতন কাঠামো তৈরির কাজ চলছে বলেও জানিয়েছেন তথ্যমন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের 64তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা। এতে প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, বিশিষ্টজন সহ জ্যেষ্ঠ সাংবাদিকরা। তাদের মতে, সাংবাদিকতাকে গণতন্ত্র ও জনকল্যাণে কাজে লাগাতে চাইলে বুদ্ধিবৃত্তিক কাজ করতে হবে। তারা অনেক সময় বলেন এটা নেই, এই রকমের বাধা আছে, এই রকমের সমস্যা আছে। আমি গ্রহণ করি, সবগুলি গ্রহণ করি। সবকিছু যদি ঠিক থাকতো তাহলে বোধহয় সাংবাদিকের প্রয়োজন থাকতো না। সাংবাদিকতা যদি একটা বুদ্ধিভিত্তিক রাজনৈতিক দায়িত্ব হয়, তাহলে এই প্রশ্নটা আমাদের নিজেদেরকে, সমাজকে করতে হবে। ইউরগেন হাবারম্যাসের গণপরিষদ ধারণাও আজ ইপিস্টেমোলজিক্যাল সংকটে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, যোগ্যতা সম্পন্ন ও দক্ষ সাংবাদিক ছাড়া রাষ্ট্র বিনির্মাণ সম্ভব নয়। তবে হঠাৎ বনে যাওয়া সাংবাদিকদের প্রতিরোধ করতে হবে। তাদের লেখনী, কলম, সেই কলমের মাধ্যমে দেশের, সমাজের বিশাল পরিবর্তন ঘটাতে পারে যদি সে সাংবাদিকতা বস্তুনিষ্ঠ হয়, সত্য সংবাদ পরিবেশন করে, হলুদ সাংবাদিকতা না হয়। সমাজ পরিবর্তনে এই লেখনীর বিশাল ভূমিকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের দৃষ্টিতে অপতথ্য প্রতিরোধী এখন গণমাধ্যমের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জানান, সাংবাদিকতাকে একটি সুরক্ষিত পেশা হিসেবে দাঁড় করাতে কাজ করছে সরকার। অপতথ্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অনেকেই একমত পোষণ করেন না, কিন্তু এটা আমরা ব্যবস্থাপনার দায়িত্বে থাকতে গিয়ে দেখছি জার্নালিজমটা একটা চ্যালেঞ্জ ছিল, আছে এখনো, কিন্তু তার চেয়ে তো অনেক বেশি জায়গা দখল করে ফেলেছে
অপতথ্যের চ্যালেঞ্জ, বিকৃত তথ্যের চ্যালেঞ্জ এবং এটাকে কমব্যাট করাটা। এবং সেই কারণে আমরা চেষ্টা করছি এই ক্ষেত্রে আধুনিক জ্ঞান, কৌশল, পদ্ধতি, প্রযুক্তি এর একটা সম্মিলিত ব্যবহার কিভাবে করতে পারি। মন্ত্রী আরও জানান, গণমাধ্যম কমিশন প্রণয়নে অংশীজনদের সাথে কথা বলে এবং সংস্কারের জন্য পাওয়া প্রতিবেদন ও সুপারিশ খতিয়ে দেখা হচ্ছে। মালিক ও সাংবাদিক পক্ষের সাথে সম্মিলিত আলোচনা করে নির্দিষ্ট বেতন কাঠামো তৈরির কথাও বলেন তিনি। সাংবাদিকতা পেশাকে একটা ওয়েজ বোর্ডের কাঠামোর মধ্যে আনা, তার পেশাকে অর্থনৈতিকভাবে মর্যাদাশীল করা, মর্যাদার দিক থেকে এটাকে সিকিউর করা, এই কাজগুলি আসলে কখনোই ওইভাবে করা হয় নাই। এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে চাইলে সাংবাদিকতার পেশার যে জগতের যে কমিউনিটি, এই তিন পক্ষের একটা সর্বসম্মত সিদ্ধান্ত দরকার। আমরা এই বিষয়ে কাজ করছি। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর উত্তরখানের এসটিএস এলাকায় দায়িত্বরত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির পরিচ্ছন্নতা কর্মীদের উপর হামলার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে স্থানীয় দুর্বৃত্তরা এই হামলা চালায় বলে জানিয়েছে ডিএনসিসি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান এবং ঢাকা 18 আসনের সংসদ সদস্য এস.এম. জাহাঙ্গীর হোসেন। পরিদর্শন শেষে প্রশাসক সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেন। পাশাপাশি ভবিষ্যতে দায়িত্ব পালনরত পরিচ্ছন্নতা কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। কুয়েত মৈত্রী হাসপাতালে হামলায় আহত পরিচ্ছন্নতা কর্মীদের দেখতে যান এবং খোঁজ খবরও নেন তারা। রামরাজ্য তো কায়েম করে কেউ টিকে থাকতে পারবে না। আইন আছে সবার জন্য, আপনার জন্য আইন আছে, আমার জন্য আইন আছে। যদি যে আইনের চোখে যে অপরাধী, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। এই যে আজকে যে গরিব মানুষগুলো আহত হয়েছে, এখানে যে একটা মানুষ মারা যেত কি হতো, তো এরকম অনেকজন এখানে আহত হয়েছে, সে রোগীগুলো দেখতে আসলাম। আমরা চাই যে দেশে আইনের শাসন আছে, যখন যেখানে যা হবে মব কালচার থেকে বেরোয় এসে বা গায়ের জোরে কিছু করতে পারো না, যেটা ফেসিবাদী আমলে ছিল। দর্শক স্বাগত আরও একবার, আপনারা দেখছেন সন্ধ্যার বাংলাদেশের আয়োজন। ভালোবাসার সম্পর্ক থেকে বিয়ে, একবার বিচ্ছেদ, পরে আবার নতুন করে সংসার, কিন্তু সেই সম্পর্কের টানাপোড়েনেই মর্মান্তিক পরিণতি রাজধানীর কলাবাগানে। পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামী শিপনের বিরুদ্ধে। ঘটনার পর 9 মাসের শিশু সন্তানকে সঙ্গে নিয়ে নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন শিপন। সকালে কলাবাগানের আল আমিন মসজিদ রোডের একটি বাসায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ফারজানা আক্তার রাত্রি ও তার মা ফিরোজা বেগম। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলে আশিক জানিয়েছেন, স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে হাতাহাতি হয়। এ সময় রাত্রির মা মেয়ের পক্ষ নিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে হৃদয় স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাত করেন। কলাবাগান থানার ওসি জানিয়েছেন, ঘটনাস্থলেই রাত্রির মৃত্যু হয়। গুরুতর আহত ফিরোজা বেগমকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনরা জানিয়েছেন, মাদকাসক্ত হৃদয় টাকার জন্য প্রায়ই তাদের মেয়েকে মারধর করত। সকাল 9:30টার দিকে এই স্বামী স্ত্রীর এই তর্ক বিতর্ক গণ্ডগোল লাগে। তো এক পর্যায়ে তার শাশুড়ি এসে মেয়ের পক্ষ নেয় আর কি। রাগান্বিত হয়ে প্রথমে তার ওয়াইফকে স্টেপ করে তরকারি কাটা চাকু দিয়ে, তারপরে তার শাশুড়িকে স্টেপ করে। আর জামাই আমাদের পুলিশ হেফাজতে আছে। আমার বিচারটা আমি ডাইরেক্ট ওর ফাঁসি চাই। আমার ওয়াইফরে আমার মেয়েরে মাইরে লাইছে, যেহেতু ঠিক আছে, আমি ডাইরেক্ট ওর ফাঁসি। চিরুনি তল্লাশি করেও একের পর এক অবৈধ অনুপ্রবেশকারীদের বের করতে শুরু করেছে স্পেনের সিউতার নিরাপত্তা বাহিনী, আর তাদের ফেরত পাঠানো হচ্ছে মরক্কোতে। 3 দিন ধরে চলা জনতার ঢল সামলে স্বাভাবিক হতে শুরু করেছে স্থানীয়রা। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সাগরে দেয়া হচ্ছে ব্যারিয়ার। তবে অনেকের মতে এই সামুদ্রিক দেয়াল সহজেই সাঁতরে পার হতে পারবে অনুপ্রবেশকারীরা, তাই আরও মজবুত এবং বেশি সংখ্যক ব্যারিয়ারের দাবি তাদের। সিউতা ছিটমহলের পানি নিষ্কাশনের একটি পাইপ। কাছে যেতেই দেখা যায় ভিতরে রীতিমতো ঘুমন্ত অবস্থায় 2 মরক্কান অভিবাসন প্রত্যাশী। বহু নাটকীয়তার পর পাইপের ভেতর থেকে বের করা হয় তাদের। আর ছিটমহলের অপর প্রান্তে চলছে অভিবাসন প্রত্যাশীর সাথে নিরাপত্তা বাহিনীর চোর পুলিশের খেলা। সাঁতরিয়ে দৌড়িয়ে পারে উঠতেই নিরাপত্তা বাহিনীর তাড়া খেয়ে চলছে বাঁচার চেষ্টা।
ছিটমহলটিতে বৃহস্পতিবার থেকে শুরু হয় অভিবাসন প্রত্যাশীদের ঢল। মরক্কো থেকে প্রায় 60,000 মানুষ সাগরে ভেসে আর কাটাতারের বেড়াটোপকে পৌঁছায় সিউতায়। তবে স্থানীয়দের বাধা আর নিরাপত্তা বাহিনীর অভিযানে পিছু হটতে বাধ্য হয় তারা। এরই মধ্যে নিজেদের দেশ মরক্কোয় ফেরত গেছে 50,000-এরও বেশি মানুষ। বাকিদের খুঁজতে চিরুনি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। অভিযানে পুলিশের এলিট টিমের পাশাপাশি যোগ দিয়েছে সামরিক বাহিনীর সদস্যরাও। পার্ক ফুটপাত থেকে শুরু করে সুয়ারেজ লাইন বাদ যাচ্ছে না কিছুই। অভিবাসন প্রত্যাশীদের ঢল ঠেকাতে অভিযান চলছে, তবে আমার মনে হয় না এই ফ্লোটিং ব্যারিয়ার ভবিষ্যতে কোনো কাজে আসবে, কারণ যে কেউ চাইলেই সাঁতরে খুব সহজে এগুলো পার হতে পারবে। এটা শুধু আমার একার কথা নয়, আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন। আমরা অনুরোধ করেছি এই ব্যারিয়ারগুলো যেন আরও বাড়ানো হয়। রাতেই অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশ বন্ধ হয়ে গেছে বলে জানায় স্পেনের সরকার। অন্যদিকে গেল সপ্তাহ থেকে চলা জনতার চাপ সামলে স্বাভাবিক হতে শুরু করেছে স্থানীয়দের জনজীবন। মাহমুদ সাকিব, যমুনা নিউজ। আর্জেন্টিনার ভূখণ্ডে বিদেশিদের মালিকানা তুলে নেয়ার দাবিতে বিক্ষোভ করেছেন দেশটিতে বাস করা আদিবাসীরা। চলতি সপ্তাহে প্রেসিডেন্ট হাভিয়ার মাইল বিদেশিদের জমি কেনার ব্যাপারে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে সংশোধনী আনতে চলেছে। এরই জেরে রবিবার রাজধানীর বুয়েনোস আয়ার্সে জড়ো হয় বিক্ষুব্ধ জনতা। আদিবাসীদের অভিযোগ, এই সংশোধনী আনা হলে প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ ভূমি বেদখল হয়ে যাবে, পাশাপাশি দেশের সম্পদ লুণ্ঠন এবং পরিবেশের দূষণও হবে বলে মনে করেন তারা। সরকারের দাবি, এই বিল বিদেশি বিনিয়োগ বাড়াবে। 2011 সালের আইন অনুযায়ী বিদেশি নাগরিকরা দেশের মোট জমির সর্বোচ্চ 15% কিনতে পারবেন। দর্শক, এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।